এ কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221 হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজকের এপিসোডে আপনারা শুনবেন লেখক পল্লব ঘোষের কলমে অন্ডালের ভুতুরে বাগানবাড়ি। বিভিন্ন চরিত্রে রয়েছে আপনাদের অতি পরিচিত মধুরা এবং প্রদীপ্তা, এবং তার সাথে আমি আর গল্প পাঠে প্রত্যয়। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুধু বাংলা নয়, নিজেদের সবার মাতৃভাষাকে আজ সম্মান জানানোর দিন। একবার ফিরে দেখুন, সার্চ করে দেখুন যে 1952 সালে ঢাকা ইউনিভার্সিটিতে আজকের দিনে কি হয়েছিল। সেই বিপ্লবের গল্প আমাদের যে কোনো গল্পের থেকেও বেশি ভয়ঙ্কর। ভাষা বিপ্লবের রক্তাক্ত ইতিহাসটা আজকের দিনে অ্যাটলিস্ট বাঙালি হলে একবার পড়ে দেখবেন। 2000 সাল থেকে সারা পৃথিবী জুড়ে এই দিবসটাকে পালন করা হয়েছে, স্বীকৃতি পেয়েছে কেবল এই আমাদের বাঙালিদের জন্য। নিজেদের ভাষার জন্য যে রক্ত দেওয়া যায়, সেটা আমরা বাঙালিরা আজকের দিনে গোটা পৃথিবীকে বুঝিয়েছিলাম, প্রমাণ করে দিয়েছিলাম। তাহলে আর কথা না বলে শুরু করছি। আড্ডাটা এক্কেবারে গল্পের শেষে হবে। আমন্ত্রণটা পেয়েছিলাম আগের দিন সকালেই। যদিও সেটা আমন্ত্রণ বলা ভুল, ওটা আসলে এক প্রকার আদেশ। কারণ যুবা বয়সের একান্ত ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে এসব আমন্ত্রণ, নিমন্ত্রণ, অনুরোধ ইত্যাদি কোনো ভদ্রতাসূচক অনুভূতি কাজ করে না। যেটা হয় সেটা শুধু আদেশ। দেখো ভাই, এই ব্যাপার, এই হচ্ছে, খাওয়া দাওয়া হবে, এরা আসবে, অতএব নিতান্ত মরে না গেলে তোর এখানে আসা চাই। চাই মানে চাই, না হলে ঘর থেকে তুলে আনবো। নো এক্সকিউজ, অনলি এক্সিকিউট। বন্ধুমহল থেকে আমার উদ্দেশ্যে এরকম একটা বার্তা অন্তত আমন্ত্রণ হতে পারে না। সেই কলেজ জীবনের পর 2-3 বছর হয়ে গেল, সব ছাড়াছাড়ি হয়েছে। কেউ পড়াশোনার রাস্তায় এখনো হাঁটছে, তো কেউ উপার্জনের রাস্তায় নেমে পড়েছে। আর আমার মতো কেউ কেউ পড়াশোনার রাস্তায় পা আর উপার্জনের রাস্তায় চোখ রেখে যে কোন দিকে হাঁটতে চাইছে তা ভগবান জানে। তা সেই দীর্ঘদিনের বিচ্ছেদের পর আবার আজ সময় এসেছে পুনর্মিলনের। যদিও বেশি নয়, জনাচারেক বন্ধু। খুব গভীর বন্ধুত্ব ছাড়া এসব জিনিসে সময় দেওয়ার মতো আজকের দিনে দাঁড়িয়ে আর কারোরই থাকে না। যদিও দরকার নেই, অধিক সন্ন্যাসীতে বরং গাজনটাই নষ্ট হবে। কলেজের আমরা 4 বন্ধু, আমি, শশী, অজয় আর ব্রজ। আমরা ঠিক করেছি একটু খাওয়া দাওয়া করব একসাথে। বাইরে গ্রাম্য পরিবেশে কোথাও গিয়ে একটু রাত কাটাবো। ঠিক ওরাই করেছিল, তারপর আমাকে টেনেছে আর কি। যাই হোক, পিকনিক স্পট ঠিক করেছে অজয়। অন্ডালের কাছে একটু গ্রামের দিকে একটা বাগান বাড়িতে। ও ওই দিককারই ছেলে, আগে থেকে না জানলেও চলে। জায়গাটা প্রথমে শুনে আমরা তো অবাক। আজ প্রায় 2-3 বছর ওই বাগান বাড়ি লাগোয়া পিকনিক স্পট রাতের জন্য কেউ ভাড়া নেয় না বলে শুনেছি। ওখানে নাকি রাতে অদ্ভুত অলৌকিক সব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে গত 2-3 বছর ধরে ওই বাগান বাড়ির আশেপাশে এমন সব রক্ত জল করা ঘটনা দেখা গেছে, যার পর থেকে কেউ ওখানে এক রাতের বেশি টিকতে পারেনি। অন্ডালে এই বাগান বাড়ির বেশ নাম ডাক ছিল। 5-6 বছর আগে ওখানে বাগান বাড়ির পাশ দিয়ে নতুন রেলপথ বসলে শান্ত পরিবেশের কিছুটা ব্যাঘাত ঘটেছিল। তবে তাতে ওর নাম ডাক এমন কিছু কমেনি। কিন্তু ওসব ভৌতিক ঘটনার পর থেকে এখন তো আর কেউ দিনের বেলার জন্য বাড়ি ভাড়া নেয় না। অজয় যে কেন ওই
পাণ্ডব বর্জিত এলাকা পছন্দ করলো কে জানে। না, আমাদের প্রথমটা অমত দেওয়ার কারণ যে পুরোপুরি আমরা ভয় পেয়েছি তা কিন্তু নয়। অন্তত আমি এটুকু নিশ্চিত, শশী ব্রজ ওরা ভয় পাবে না। নিতান্ত শহুরে পরিবেশে ওদের বেড়ে ওঠা। শশী তাচ্ছিল্যে সুরে বলল, দুষ কি যে বলিস না, ওইসব ভূত টুত কেউ কি দেখেছে না দেখেছে তার কোনো ঠিক নেই। অত মাথা ঘামানোর আবার কি আছে? গ্রামের দিকে এইসব একটু আধটু মানে লোকজন। বাগান বাড়ি বন্ধ থাকার অনেক কারণ আছে, ছাড় তো ওইসব। আমি আর ব্রজ ভূতে কিন্তু যে নেহাত অবিশ্বাস করতাম তা কিন্তু নয়। বললাম, কি দরকার ভাই, আরো অনেক তো জায়গা আছে, চল না, ওই বাগান বাড়ি তোকে যেতে হবে। অজয় চোখ গোল গোল করে বলল, হ্যাঁ, ওখানেই যাব। আরে বুঝছিস না কেন, এমনিতেই ওদের বাজার ডাউন, কম পয়সায় বেশ ভালো হয়ে যাবে। আর তাছাড়া এর আগেও আমি ওখানে গেছি, বেশ সুন্দর জায়গা ভাই, মনোরম গ্রাম্য প্রকৃতি। আর ওসব ভূত প্রেত ঝেড়ে ফেলে চলে গিয়ে ওখানে। যেমন ভাবা তেমনি কাজ। পরদিন সব জিনিসপত্র যা লাগবে মোটামুটি নিয়ে ট্রেনেই রওনা দিলাম অন্ডালের উদ্দেশ্যে। ঠিক ছিল, এক রাত থেকে পরদিন সকালে ট্রেনে ফিরে আসা হবে। বাড়ির মালিকের সাথে সব কথাবার্তা বলেই রেখেছিল অজয়। ভোরের ট্রেনে আমরা সব নিয়ে চললাম অন্ডালের উদ্দেশ্যে। ট্রেনে ঘন্টা দুয়েকের রাস্তা, সময় মতোই পৌঁছে গেলাম। এদিককার ট্রেনে খুব একটা ভিড় হয় না। জানালার ধারে সিট পেয়ে সব একসাথে বসে আড্ডা মারছিলাম। আর মাঝে মাঝেই খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিলাম ট্রেন কিভাবে শহরের ইট কাঠ পাথরের অট্টালিকার পদতলে থাকা রুক্ষ জমি পেরিয়ে ভোরের আলো গায়ে মেখে প্রবেশ করছে শস্য শ্যামলা গ্রাম্য পরিবেশে। শহরের দিকে ঠান্ডার প্রকোপটা একটু কমে এলেও গ্রামের দিকে ভোরবেলায় ভালোই টের পাচ্ছি। মাঝের স্টেশনে দাঁড়ালে মাটির খড়িতে টুকটাক লেবু চা নিয়ে চুমুক দিতে দিতে আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছিল। অন্ডাল আসতে আমরা ট্রেন থেকে নামলাম। তবে এটা জাংশন, বড় স্টেশন। সেখান থেকে একটা ধ্যারে ট্রেকার ধরে যখন হাইওয়ের পাশে জামালডোবা বলে একটা গ্রামের স্টপেজে নামলাম, তখন আবার চারদিক ফাঁকা। এ কি রে, পাণ্ডব বর্জিত দেশ বটে। গ্রামের দিকে শহরের মতো অত লোক বসতি ভিড়ভাড়টা থাকে না মানলাম, কিন্তু হ্যাঁ, আমাদের ওদিকে ওই চন্দননগর দিয়ারার যেসব বাগান টাগানগুলো আছে ওগুলো মানে ওই টাউনগুলোর কাছাকাছি, কোন কোনটা ভেতরেও। দাঁড়া, ভাড়াটা মিটিয়ে দিই। আচ্ছা, তাহলে এবার যাবার রাস্তাটা অজয়ের মুখে কথা শেষ হলো না, কারণ আমাদের তিনজনের ততক্ষণে দৃষ্টি গিয়ে পড়েছে শশীর ওপর। সে কখন আমাদের থেকে দলছুট হয়ে গেছে খেয়ালই করিনি। দেখলাম ও কখন এক মধ্যবয়স্ক গ্রাম্য সাইকেল আরোহীকে দাঁড় করিয়ে হাত পা নেড়ে ব্যস্তভাবে কী সব কথা বলছে। আমরা তিনজন ব্যাগপত্র টানতে টানতে এগিয়ে গেলাম। দেখলাম লোকটাও চোখ গোল করে বলছে, আপনারা অল্প বয়সের ছেলে ছোকরা, রক্ত গরম, তাই মনে হচ্ছে ওসব ভূত টুত কিছুই না। ভালো কথা বলছি, মিছিমিছি নিজের পায়ে কুড়ুল মারবেন না। যান, ফিরে যান, জায়গাটা খারাপ শোনেননি নাকি? শশী বেশ বিজ্ঞের মতো বলল, শুনেছি শুনেছি, তবে ওটাই আমাদের ভালো জায়গা বলে মনে হয়েছে, তাই ওখানেই যাব। আপনি শুধু যাওয়ার রাস্তাটা বলুন। লোকটা আরেকবার চোখ বড় বড় করে আমাদের চারজনকে দেখে নিয়ে বলল, বেশ, কি আর বলবো, যা ভালো বোঝেন। তবে বারবার বলে দিচ্ছি, ওখানে রাত কাটাবেন না, ও জায়গা মোটেই ভালো না। যতদূর শুনেছি, দিনের বেলাতেও লোকে ও বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে ভয় পায়। এবার আপনাদের ব্যাপার, আমি আর কি বলবো। কোন দিকে? এই সোজা গেলে বাঁদিকে জামদ্রবার যাওয়ার মোটা মাটির রাস্তা পড়বে। ও রাস্তা ধরে সোজা কিছুটা গিয়ে আবার বাঁদিকের একটা ইট বিছানো রাস্তা আছে, সেটাই ঘুরে কিছুদিন গেলেই বাগান বাড়ি। মিনিট 20 রাস্তা।
লোকটার কথা মতো আমরা পথ ধরলাম। বাগান বাড়িটার বাইরে এসে পৌঁছতেই বুঝলাম শশী নেহাত ভুল কিছু বলেনি। ভূত প্রেত কতটা কি জানি না, তবে বাগান বাড়ির চারধারের পরিবেশটা মোটামুটি সুন্দর আর সবুজ। তবে এ তল্লাটে এখন বহুদিন অপব্যবহারের চিহ্ন স্পষ্ট। মাঝারি গোছের পুরনো আমলের ধাঁচে এই দালান বাড়ি, চারধারে বিশাল বাগান পাঁচিল দিয়ে ঘেরা। তবে অযত্নে এখন বেশ কিছুটা জায়গা আগাছায় ভরে গেছে। বাড়ির ঠিক পিছনেই পুকুর ও তার পাশে পাশে ঘাসের জমি। মোটের উপর একটা বেশ জম্পেশ ডাক সাইটে সাবেকি ব্যাপার। দূরে উঁচু রেল লাইন দেখা যাচ্ছে, তার মানে এখান দিয়ে লাইন গেছে, কিন্তু স্টেশন নেই। বেশ বড় চত্বর নিয়ে তৈরি বাড়িটা। বাগানের ভেতর শ্বেত পাথর দিয়ে বাঁধানো একটা জলের ফোয়ারাও চোখে পড়ল। আশেপাশে ছোট ছাউনি দেওয়া গোলমতো ব্যবস্থা করা। এগুলো বোধহয় যারা এখানে পিকনিক টিকনিক করতেন তাদের জন্যই পরে করা হয়েছে। আমি অবশ্য এর আগে কখনো এখানে আসিনি, তবু দেখেই বোঝা যায় বহুদিন এখানে সেভাবে আর মানুষের পা পড়েনি। বাড়ির মূল ফটকের দরজায় তালা লাগানো। দূর থেকে অন্ধকারে দেখলে ভূতের বাড়ি বলে মনে হওয়াটাই স্বাভাবিক। দিনের বেলাতেই কিরকম গা ছমছম করে। এমন সময় রাস্তার উল্টো দিক থেকে দুজনকে হেঁটে আসতে দেখা গেল। শশী সেদিকে তাকিয়ে বলল, ওই তো বৃন্দাবনদা আসছে। উনি এই বাড়ির কেয়ারটেকার ছিলেন, মানে আছেন এখনো। ভদ্রলোক আমাদের সামনে এসে দাঁড়ালেন। কাঁচা পাকা চুল, দাড়ি কামানো, বয়স আন্দাজ 50-55 হবে। চেহারায় ছাপোষা গ্রাম্য ভাব। আমাদের চারজনকেই একবার আপাদ মস্তক দেখে নিয়ে বললেন, কি ব্যাপার শহরের বাবুরা, এখানে এই বাগান বাড়িতে হঠাৎ? কিছু কি শোনোনি নাকি তোমরা? হ্যাঁ, তার মানে? দেখো বাবা, হতে পারে আমি এ বাড়ির কেয়ারটেকার, কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি, এ বাড়ি কিন্তু মোটেই ভালো না। বাজারে কিন্তু এর নাম এখন খুব খারাপ। আর আর সেটা জানার পরেও তোমরা এখানে পিকনিক করতে এসেছো নাকি? সত্যিই তোমরা কিছু শোনোনি? হ্যাঁ, না কাকু, আসলে আমরা সবাই জানি বিষয়টা। আমি নিজেও বছর চারেক আগে এখানে এসেছি একবার। আপনার মনে আছে কি না জানি না, তবে আমার এই বাড়ির পরিবেশটা বরাবরই খুব সুন্দর লাগে। আজকের দিনে দাঁড়িয়ে ওসব ভূত প্রেতে বিশ্বাস করে কি আর আনন্দ হুল্লোড় থেকে সরে আসা যায় বলুন? তুমি যখন এসেছিলে তখন সময়টা আলাদা ছিল। তোমাদের মতো এই যুগের মানুষরাই তো এখানে তেনাদের দেখেছে। তাই বলছিলাম আর কি। এই এখন দুটো টাকার জন্য তোমাদের আমি বাড়ি ভাড়া দিলাম, আর শেষে তোমাদেরও কিছু বিপদ আপদ হয়ে গেল, তখন দায়টা তো আমারই হবে, তাই না? কিন্তু বিপদটা কি হয় বলতে পারেন? বৃন্দাবন বাবু তার 2 হাতের তালুতে চিবুক রেখে বাড়িটার দিকে তাকালেন। তারপর বললেন, আজকের দিনটার ব্যাপারই তো শুধু। ঠিক আছে, এই 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 জগা আমার সাথে এসেছে, ও সব পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে। আমি ফিরে গিয়ে সব মালপত্র পাঠিয়ে দিচ্ছি। আর এখন কিছু দিতে হবে না, আগে থাকো তোমরা। হিসেবপত্র সব কাল সকালে বুঝে নেব আমি, ঠিক আছে? তবে তবে কি কাকাবাবু? বলছিলাম যে আমি আবারও বলছি, কিন্তু তোমাদের বাবা, তোমাদের কম বয়স, ভাবছো যে এসব এখন কোনো ব্যাপার না, কিন্তু এর আগে অনেকেই কিন্তু এখানে থাকতে চেয়েও রাতটুকুও কাটাতে পারিনি। এমনি এমনি তো আর এত সুন্দর বাড়ির নামটা খারাপ হয়নি। রাতে বিপদ আপদ কিছু হলে তখন কিন্তু চিন্তার ব্যাপার হবে একটা। আর আর এখান থেকে গ্রামটাও অনেকটা দূরে ভেতরের দিকে। তোমরা তোমরা ভেবে দেখো বাবা। অজয় আশ্বাস দিল আমরা রাজি, কোনো রকম কোনো সমস্যা হবে না। বৃন্দাবন বাবু বললেন, বেশ বাবা, বেশ বেশ। তবে তবে একটা অনুরোধ করছি, সূর্য ডোবার পর আর যাই হোক
অন্তত এ বাড়ির বাইরে এসো না কেউ। যাই হয়ে যাক না কেন, বাইরে যা কিছুই হোক না কেন, বাইরে কিন্তু আসবে না। এখান থেকে বেরিয়ে তোমরা পালাবার পথ বিশেষ পাবে না। রাস্তাঘাট তো কিছুই চেনো না এখানে। আর কোনো কারণে আমি বা এই জগা ছাড়া অন্য কেউ যদি আসে, রাতের বেলা কিন্তু ঘরে এলে ঢুকতে দেবে না একদম। বারবার তোমাদের অনুরোধ করে বলছি এই কথাটা আমি। বাড়ির ভেতরেই থাকবে সব, তাহলে নিরাপদে থাকবে। এই বলে তিনি পকেট থেকে একটা চাবির গোছা বের করে সেখান থেকে বেছে একটা চাবি নিয়ে তালাটা খুললেন। এত বড় লোহার গেট দুজনে মিলে ঠেলে খুলতে হলো। খুলতেই কিরকম একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে কানে তালা লাগার জোগাড়। বেশ গা ছমছমে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে এখন থেকেই। না জানি সূর্যাস্তের পর কি অলৌকিক অদ্ভুতুরে ঘটনা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। বৃন্দাবনবাবু আমাদের নিয়ে বাড়ির ভেতরে ঢুকে যেতেই দু হাত নেড়ে শোনাতে লাগলেন এ বাড়ির সব ভূত ভবিষ্যৎ হাল হকিকতের কথা। আমি আর ব্রজ এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম সব কিছু। সত্যি এখন অযত্নে রয়েছে বটে, কিন্তু আগে যে বাড়ির পরিবেশ কতটা সুন্দর ছিল তা দেখলেই বোঝা যায়। আমরা যত দেখতে লাগলাম তত মনে হতে লাগলো এখানে কি আদৌ ভূতটুত আছে, নাকি সব গাঁজাকড়ি গাল গল্প। দেখাই যাক। বৃন্দাবন বাবুর মুখেই শুনলাম এ বাড়ির মালিক নাকি শহরের বড় মারোয়ারি ব্যবসায়ী। অনেক আগে এখানে জমি কিনেছিলেন, তারপর বাগান বাড়িখানা তৈরি করেন জমিদারদের বাড়ির আদলে। বৃন্দাবন বাবুর সাথে পরিকল্পনা করে। বৃন্দাবন বাবুর নিজের ডেকোরেটার্সের ব্যবসা আছে। বাড়ির পিকনিক অনুষ্ঠানে তিনি বাসনপত্র থেকে লেপ তোষক বালিশ লাইট জেনারেটর সব ভাড়া দেন। অন্ডালের এই বাগান বাড়ি আগে বিয়ে বাড়ির লজ পিকনিক স্পট এসবের জন্য ভাড়া দেওয়া হতো। একটা সময় চুটিয়ে ব্যবসাও করেছিল এরা, কিন্তু তারপরেই এর এমন অবস্থা হয়। গোটা বাড়িটাই পাথর দিয়ে মেঝে বাঁধানো, ঘরগুলোও বেশ সুন্দর। তবে এতদিন বন্ধ থাকার ফলে বাড়ির ভেতর কিরকম একটা চাপা সোঁদা গন্ধ। জগা আমাদের জন্য নিচ তলাতেই একটা বড় ঘরের ব্যবস্থা করে দিলে। ঘরে বেশ বড় একটা খাট রয়েছে, তার সাথে আলমারিও আছে, দুটো একটা চেয়ার টেবিল, এসব টুকটাক আসবাবপত্র। সব কিছু পরিষ্কার হবার পর বৃন্দাবনবাবু বললেন, বাথরুমের সব কলেই জল টল আছে, খালি ওই খাওয়ার জলের ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। আশা করছি কোনো অসুবিধা হবে না তোমাদের। আর ওই আমি ডেকোরেটার্সের জিনিস যা যা লাগবে সব পাঠানোর ব্যবস্থা করছি। তবে হ্যাঁ, ওই যে কথাটা বলে গেলাম সেটা কিন্তু বাবা মনে রেখো। তারপর উনি বেরিয়ে গেলেন। আধ ঘন্টার মধ্যে ইঞ্জিন ভ্যানে বাসনপত্র জলের ড্রাম সব এসে গেল। বৃন্দাবনবাবু ভুল কিছু বলেননি। এখানে আশেপাশে কোনো জনবসতি নেই। গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ শুনতে পাবে বলে মনে হয় না। যাই হোক, জল বাথরুম সব কিছুরই বেশ সুন্দর ব্যবস্থা ছিল। জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে আমি ঘরে এসে একটু বসলাম। বেলা প্রায় 10টা বাজে। ওদিকে শশী আর অজয় মাছ মাংস সব ধোয়াধুয়ির কাজে লেগে পড়েছে। রান্নার গ্যাস ওভেন সব কিছুর ব্যবস্থাই করা হয়েছে। ঘরের পেছনের দিকের জানালাটা খুলে দিলাম, আর সাথে সাথেই কিরকম একটা দমকা ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢুকলো। সেই সাথে কিরকম একটা পচা মতো গন্ধ। জানালার বাইরেটা বরাবর ঘাস জমি, অনতি দূরে ভাগার টাকার আছে বলে মনে হয়। ওই সিগারেট? হ্যাঁ দে। কথাটা শুনে পেছনে ঘুরে তাকালাম। ব্রজ আমার পেছনে একটা জ্বলন্ত সিগারেট মুখে নিয়ে দাঁড়িয়ে, হাতে আরেকটা সিগারেট আর দেশলাই প্যাকেট। সিগারেটটা নিয়ে ধরানোর জন্য হাওয়া থেকে বাঁচতে জানালার ধার ছেড়ে ভেতরের দিকে এলাম।
সিগারেটটা সবেমাত্র ধরি একটা টান দিয়েছি, তারপর ব্রজর চিৎকার। আমি রীতিমতো চমকে উঠে পিছনে ঘুরে তাকালাম। এগিয়ে গিয়ে দেখি সে ভয়ার্ত চোখে তাকিয়ে জানালার বাইরে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তাকে জিজ্ঞাসা করলাম, কিরে, কি হয়েছে? অমন চিৎকার করলি কেন? ব্রজ একটা ঢোক গিলে একটু হাঁপ ধরা গলায় বলল, ওই দেখ। বলে সে জানালার বাইরে অঙ্গুলি নির্দেশ করল। তার নির্দেশ অনুসরণ করে জানালার বাইরে তাকিয়ে দেখি সে দেখাচ্ছে হাত 10 দূরে একটা বড় তেঁতুল গাছের গোড়া। সেখানে পড়ে একটা মাথার খুলি। দেখে মনে হয় গরু বা মোষ জাতীয় প্রাণীর হবে। জিনিসটা অপ্রত্যাশিত হলেও নেহাত ভীতিপ্রদ নয়, অন্তত ব্রজর চিৎকার করার মতো তো নয়। তাকে বললাম, কিরে, এতে এত চিৎকার করার কি আছে? ব্রজ একবার চোখ কচলে ভালো করে বাইরের দিকে তাকালো, তারপর একটু থিতু হয়ে আবার বলল, ওখানে একটা মরার খুলি এইমাত্র ছিল। হ্যাঁ, ও তো গরু বা মোষের হবে। সামনে ভাগার টাকার আছে হয়তো, কুকুর শিয়াল মুখে করে এনে ফেলেছে। না রে ভাই, শুধু গরুর নয়, তাহলে তো ভয় পেতাম না, কিন্তু আমি দেখলাম ওটার পাশে একটা মানুষের মাথার খুলি পড়ে। খুলিটা কিরকম বিভৎসভাবে যেন আমার দিকেই তাকিয়ে। এ দিন দুপুরে নেশা করেছিস নাকি? কি উল্টোপাল্টা বকছিস? কোথায় মানুষের খুলি? না রে ভাই, বিশ্বাস কর, আমি স্পষ্ট দেখেছি এই মাত্র দুটো খুলি পাশাপাশি পড়ে এই মাত্র ছিল। মানুষের খুলিটা যে কোথায় উধাও হয়ে গেল। ব্রজ কি দেখেছে তা আমি জানি না, তবে ও যে ভয় পেয়েছিল তা ওর চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যায়। আচ্ছা ছাড়, জানালাটা এখন বন্ধ কর, চল বাইরে চল। শশী, অজয় ওরা কি করছে দেখি, আয় আয়। এরপর আমরা বন্ধুরা মিলে রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি। খাওয়া দাওয়া, হাসি মজা, আড্ডা আর সিগারেটে মেতে উঠতে থাকে আমাদের ছোট্ট চড়ুই ভাতি। তবে সকালের ওই ঘটনার পর থেকেই বেশ লক্ষ্য করছিলাম ব্রজ বারবার কিরকম যেন অন্যমনস্ক হয়ে থাকছিল। মাঝে মাঝে কিরকম একটা সন্দেহের চোখে এদিক ওদিক তাকাচ্ছে। আমি বাকিদের ওই ঘটনা নিয়ে কিছু বললাম না। আড্ডার এক ফাঁকে ব্রজকে আলাদা করে ডেকে বললাম, এই কি ব্যাপার বলতো, তখন থেকে তোকে কিরকম অন্যমনস্ক লাগছে? তোর শরীর টরীর ঠিক আছে তো? ব্রজ চিন্তিত মুখে বলল, দেখ, তুই বিশ্বাস করবি কি না জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কেউ যেন লুকিয়ে লুকিয়ে আমাদের ওপর সবসময় নজর রাখছে। কিরকম তীক্ষ্ণ সেই চোখের দৃষ্টি, কিন্তু কোথাও তাকে দেখতে পাচ্ছি না। বুঝলাম, হয়তো ভুতুরে বাড়ির কথা শুনে আর ওরকম গাছতলায় মরার মাথার খুলি দেখে ব্রজর মনে ভয় ঢুকেছে। ওর মন থেকে এসব ভাবনা দূর করার জন্য ওকে নিয়ে রান্নার কাজে লাগালাম। রান্না বান্না হওয়ার পর বাথরুমের বদলে বাইরের কলপাড়ে খোলা আকাশের নিচে টিউবওয়েলে স্নান সেরে দুপুরের খাওয়া সারলাম। গরম সরু চালের ভাতে ডাল, বেগুনি আর মাছের ঝাল আর কষা খাসির মাংস দিয়ে বাগানবাড়ি শস্য শ্যামলা ঘাসে ঢাকা প্রকৃতির কোলে বসে শশীর হাতের রান্না খাওয়া আর প্রিয় বন্ধুদের সাথে কলেজ জীবনের নানান সুখ দুঃখ, বিরহ বেদনা, ভালোবাসা এবং পরচর্চা করা, এক কথায় যাকে বলে বেশ একটা মানসিক শান্তিদায়ী পরিবেশ। বলা বাহুল্য, বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, আর যাই হোক, এমন শান্ত পরিবেশ অন্তত ভূতপ্রেত এসে আজ যেন না আবার অশান্ত করে তোলে। সন্ধ্যায় বাগানের আলো জ্বালিয়ে বারান্দায় চেয়ারে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছি আমি আর ব্রজ। শশী ঘরে শুয়ে এখন ঘুমোচ্ছে। ওর ওই একটাই বদভ্যাস, কলেজের ক্লাস হোক, বাড়ি হোক কিংবা কোথাও ঘুরতে যাওয়া, শশী ঘুমাবেই। এমনিতেও ও বরাবরই একটু ঘুম কাতুরে। চায়ে চুমুক দিতে দিতে আমরা কথা বলতে ব্যস্ত।
আচমকা খুব কাছেই কোথাও একটা বিকট ডাক শোনা গেল। আমরা দুজন চমকে উঠে অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। এটা কিসের চিৎকার? গরু বলে মনে হচ্ছে না। কোনো গরু কখনো এতটা বিকট চিৎকার করতে পারে বলে আমি আগে কখনো শুনিনি। কিন্তু বিস্ময়ের এখানেই শেষ নেই। গরুটা কোথা থেকে ডাকলো আমরা সেটা ভাবছি, এমন সময় আবার একটা বিকট চিৎকারে আর গোঙানির শব্দ শোনা গেল আমাদের পেছনে। চিৎকারটা অজয়ের, আর সেটা আসছে বাড়ির ভেতর থেকে। এরকম পরপর দুটো আকস্মিক অপ্রত্যাশিত ঘটনায় আমরা রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। বিস্ময়ের ঘোরটা কাটতে আমরা দুজন এক ছুটে ঘরের ভেতরে ঢুকলাম। ভয়ানক ব্যাপার, দেখি বাথরুমের দরজার সামনে কোমরে গামছা জড়ানো অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছে অজয়। বুঝলাম তার জ্ঞান নেই। ধরাধরি করে আমরা দুজন তাকে নিয়ে ঘরে এলাম। হতবাগা শশীটার তাও ঘুম ভাঙেনি, তাকে জাগানো হলো। অজয়ের চোখে মুখে জল দেওয়া হলো। মিনিট 10 পরেই তার জ্ঞান ফিরে এলো। কি হয়েছে রে? একটু জল খেয়ে থিতু হয়ে বসতেই তাকে শুধলাম। কিরে, অমন চিৎকার করলি কেন? আর পড়ে গেলেই বা কি করে? অজয় মাথায় হাত দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আরে আরে বাথরুমে গিয়েছিলাম ফ্রেশ হতে, তো হাত মুখ ধুচ্ছি, হঠাৎ কি মনে হলো পাশের দেওয়ালের ওই ছোট ভেন্টিলেটরটা দিয়ে তাকালাম একবার, তো দেখি অন্ধকারে দুটো লাল জলজলে চোখ আমার দিকে তাকিয়ে। আমি কে জিজ্ঞেস করতেই কীরকম বিভৎস খিলখিল করে সাদা দাঁত কপাটি বের করে হেসে উঠল। আমি ভয় পেয়ে ছুটে বেরিয়ে আসতে গিয়ে মুখ থুবড়ে পড়ি। কিন্তু কে ছিল জানলার বাইরে? জানি না ভাই, অন্ধকারে কেবল একটা কুচকুচে কালো মুখ আর দুটো লাল চোখ আর ওই সাদা দাঁত কপাটি, আর কিছুই বুঝতে পারিনি আমি। ব্রজ এবার ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে বলল, দেখলি, আমি বলেছিলাম না কেউ আমাদের ওপর সবসময় নজর রাখছে। আরে ছাড় তো, কোথায় কি দেখেছে তা নিয়ে সব আবার। চল দেখি একটু কফি করি। কফি খা, এই ঠান্ডায় ভালো লাগবে, মাথাটাও হালকা হবে। রাতের জন্য কিছুটা রান্না দুপুরেই করা ছিল। গরম রুটি বানিয়ে কষা খাসির মাংস দিয়ে নৈশভোজ সারলাম। গ্রামের দিকে শীতের রাত, ধীরে ধীরে যেন আরও শীত বাড়তে শুরু করছে, আর সেই সাথে কিরকম একটা চাপ নিস্তব্ধতা চারিদিকে। রাতে খাওয়া দাওয়া সেরে আমি টুকটাক এঁটো পেটোগুলো নিয়ে বাইরেই ডাস্টবিনে ফেলতে এলাম। অজয়ের শরীরটা একটু দুর্বল থাকায় ও শুয়ে পড়েছিল। ব্রজ আর শশী ব্যস্ত বাসন ধোয়ার কাজে। বাইরেটা পা রাখতেই কিরকম একটা ঠান্ডা হাওয়া এসে যেন আমার সোয়েটার ভেদ করে কাঁটার মতো বিঁধতে লাগলো। ঝিঝিগুলো মনে হয় ঠান্ডার চোটে ডাকাডাকি ছেড়ে ঘুম দিচ্ছে। ঠান্ডায় হু হু করতে করতে যেখানে ডাস্টবিন রাখা থাকে সেখানে এসে দেখি ডাস্টবিন নেই। কি ব্যাপার, গেল কোথায়? এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ বাড়ির ওপাশের ঝোপটা থেকে একটা খসখস শব্দ কানে এলো। এগিয়ে গেলাম। এদিকটা আলো একটু কম। চোখে পড়ল ঝোপের পাশের ডাস্টবিন উল্টে পড়ে আছে। সকালে সব নোংরা প্যাকেট, খাবার অবশিষ্টাংশ, মাংসের হাড়, মাছের কাঁটা হেতাওতা ছড়িয়ে ছিটিয়ে আরও কিছুটা দূরে আবছা আলো আধারিতে গা মিশিয়ে কালো মতো বড় কি একটা চার পেয়ে জন্তু খুঁটে খুঁটে খাবারগুলো শুকছে। ওটা আবার কি? কুকুর শেয়াল বলে তো মনে হচ্ছে না। এ হাট হাট করতে করতে 2 পা এগিয়েছি। এমন সময় মনে হলো জন্তুটা যেন আমার কথা শুনতে পেয়েছে। সে নড়ে চড়ে উঠল
আর আমাকে রীতিমতো আরও হতচকিত করে দু পায়ে খাড়া হয়ে দাঁড়ালো। এটা কোনো জন্তু না, রোগা লিকলিকে চেহারার একটা কালো মানুষ। গলার মাঝামাঝি থেকে মাথা সমেত ঘাটটা কিরকম যেন মোটকে দেওয়া সরু গাছের ডালের মতো শরীরের একদিকে ঝুলে পড়েছে, যেন গলা কাটা সাক্ষাৎ দেহধারী প্রেতের মতো দাঁড়িয়ে রয়েছে সেই মূর্তি। তার জলজলে নিষ্পলক দুই গোল চোখের দিকে তাকালে সহসা বুকের রক্ত হিম হয়ে আসে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। দম বন্ধ করা একটা পরিস্থিতি। আমরা পরস্পরের দিকে তাকালাম। আমার মুখ দিয়ে কথা সরছে না। বুঝতে পারলাম উত্তেজনায় গায়ের লোম যেন রীতিমতো খাড়া হয়ে উঠেছে। কতক্ষণ এভাবে তাকিয়েছিলাম খেয়াল নেই। মানুষ সদৃশ ওই জিপটা পেছনে ঘুরে দাঁড়ালো, তারপর এক ছুটে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। ভয় বিস্ময় বিহ্বল হয়ে আমি অপ্রতিভের মতো তাকিয়ে রইলাম সেই অজানা অলৌকিক রহস্যে ঢাকা অন্ধকারের দিকে। সব কাজ শেষ করে আমরা শুয়ে পড়লাম। চারজন একটা খাটেই শুয়েছিলাম। বড় লম্বা খাট, অসুবিধা হওয়ার কথা না। প্রথমে ব্রজ, মাঝখানে অজয়, আর তারপর আমি। আমাদের তিনজনের সাথে পরপর কয়েক ঘন্টার ব্যবধানে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে গেছে যে আমি শুয়ে শুয়ে শুধু ভাবছি আজকের রাতটা ভালোই ভালোই কেটে গেলেই হয়। ব্রজ অজয় না হয় মানলাম চোখের ভুলে অনেক কিছু দেখতে পারে, কিন্তু আমি একটু আগে নিজের চোখের সামনে সজ্ঞান যে বিভৎস মূর্তিকে আমি ডাস্টবিনের নোংরা মাংসের হাড়ে মুখ দিতে দেখেছি, তারপর আমার মনে অন্তত ব্রজ আর অজয়কে নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একটু আগে বাগানের ঘটনাটা আর ওদের জানাইনি, পাছে ভয় পায়। এখন বুঝতে পারছি কেন এই বাগান বাড়ি এত সুন্দর হয়েও আজ এভাবে পরিত্যক্ত। কিন্তু এসবের পেছনে কি কোনো কারণ আছে? আমরা যা দেখছি বা যাকে দেখেছি সে আসলে কে? আমাদের মধ্যে একমাত্র শশীর মনে এখনো বিশ্বাস রয়েছে যে এই বাগান বাড়ির নামে যা রটেছে তার প্রায় সবটাই গাঁজাকড়ি আর গাল গল্প। সেই বিশ্বাস বুকে আঁকড়েই ও আমাদের নিয়ে সন্ধ্যা থেকে রীতিমতো ঠাট্টা করে যাচ্ছে। রাতের বেলা শুয়েও বকছিল। নেহাত ব্রজ লেপের ভেতর থেকে মুখ বাড়িয়ে বলল, আরে এই যে সাহসী বাবা, মানলাম আপনার অনেক সাহস। এবার একটু মুখ আর চোখ দুটোই বুঝুন, কাল সকাল সকাল উঠে আবার রওনা দিতে হবে। শশী একটা ব্যঙ্গের হাসি হেসে বকবক করা বন্ধ করল। আমার বরাবরই একটু গভীর রাতে ঘুম আসার অভ্যাস। শুয়ে থাকলেও কিছুতেই আর ঘুম আসে না। পাশে অজয় কখন ঘুমিয়ে পড়েছে। শশী আর ব্রজর ঘন ঘন নাসিকা গর্জনের শব্দের ছন্দ অত্যন্ত বিরক্তি সত্ত্বেও কানে ঢোকাতে ঢোকাতে যখন আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছি, এমন সময় একটা শব্দে আমার তন্দ্রা ভাবটা একটু যেন কেটে গেল। এটা কি? গরুর ডাকের মতো শব্দ মনে হচ্ছে। একবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, থেমে থেমে 3 বার হলো শব্দটা। আমার কান ততক্ষণে খাড়া হয়ে উঠেছে। হ্যাঁ, কোনো ভুল নেই, এটা সেই রকম একটা গরুর ডাক যেটা আজ সন্ধ্যায় আমি আর ব্রজ শুনেছিলাম। গরুটা যেন খুব কাছ থেকেই ডাকছে, বোধহয় আমাদের ঘরের বাইরেই আছে। কিন্তু এত রাতে এখানে গরুর ডাক আসার কারণ কি? গ্রাম থেকে কোনো গরু কি গোয়াল থেকে দড়ি ছিঁড়ে পালিয়ে এসেছে? কিন্তু তেমনটা তো মনে হলো না, কারণ গরুটার ডাক ঠিক যেন স্বাভাবিক নয়। কিরকম যেন একটা অপার্থিব অনুভূতি মিশে আছে তার সাথে। আবার একবার শোনা গেল সেই ডাক, একবার এদিক একবার ওদিক।
ঠিক যেন গরুটা কাউকে খুঁজে বেড়াচ্ছে। ব্রজর নাক ডাকার শব্দ থেমে এসেছে। লেপের বাইরে মুখ বের করে দেখি সে ঘুম ভেঙে বিছানার উপর উঠে বসেছে আর কিরকম কাঁপছে। আমি তাকে হাতের ইশারায় চুপ করে থাকতে বললাম। শশী আর অজয়ের তখনও ঘুম ভাঙেনি। গরুর ডাকটা এবার থেমে গেছে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট আমরা দুজন কান খাড়া করে বিছানার উপর বসে আছি। 10 মিনিট কেটে যাওয়ার পরেও যখন আর কোনো শব্দ এলো না, একটা দীর্ঘশ্বাস ফেললাম। একটু জল খেয়ে আবার লেপের ভেতরে ঢুকতে যাব, এমন সময় শোনা গেল একটা মানুষের গলা, ঠিক যেন হাওয়ায় মিশে কথা বলছে কেউ। বুলটি, বুলটি, ফিরে আয়, ফিরে আয়। আর সাথে সাথে আরো একবার সেই গরুর ডাক। একটা চাপা গোঙানি বেরিয়ে এলো ব্রজর মুখ থেকে। একবার সেই হাওয়ায় ভেসে আসা মানুষের ডাক, আর একবার সেই গরুর ডাক। দুদিক থেকে দুরকম শব্দ এসে যেন দুমদুম করে ধাক্কা দিতে লাগলো আমাদের কানের পর্দায়। বুঝলাম মানুষটা হয়তো সেই গরুর মালিক, বুলটি নামে ওই গরুটাকে ডাকছে। আপাত দৃষ্টিতে এটা খুবই স্বাভাবিক, কিন্তু এমন ভুতুড়ে বাগান বাড়িতে এই গভীর রাতে এমন অদ্ভুত প্রেতসুলভ চিৎকার অশুভ লক্ষণ ছাড়া আর কিছুই হতে পারে না। চিৎকারের চোটে বাকি দুজনও ততক্ষণে ঘুম থেকে উঠে বসেছে। অজয়ের চোখে ভয় আর আতঙ্ক, শশীর চোখে বিস্ময় আর এক গাদা প্রশ্ন। হঠাৎ ঘরের একদিকের জানালায় একটা দুমদুম করে শব্দ হলো। কেউ যেন বাইরে থেকে দরজার পাল্লার উপর রীতিমতো খুশি মারছে। মুখ দিয়ে একটা বিকৃত শব্দ করে ব্রজ আর অজয় ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ধাক্কার শব্দ ততক্ষণে আরো বেড়েছে। শশী এবার রেগে বলল, এই কে রে শালা? দাঁড়া, রাতে বিরাতে বিরক্ত করা। কেলানি খাওনি তো এখনো? এই বলে সে খাট থেকে নেমে দাঁড়ালো আর দ্রুত পায়ে সেই জানালার দিকে হেঁটে গেল। ব্রজ ভয়ে কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠল, না শশী, খুলিস না, খুলিস না। কে কার কথা শোনে? শশী রাগে গজগজ করতে করতে ততক্ষণে গিয়ে ছিটকিনি নামিয়ে একটা হ্যাঁচকা টানে খুলে ফেললো জানালার কাঠের পাল্লাখানা। খুলতেই বিদ্যুতের শক খাওয়ার মতো যেন ছিটকে এসে মাটিতে পড়ে গেল শশী। তার মুখ থেকে বেরিয়ে এলো একটা অস্ফুট আর্তনাদ। আমি এক লাফে বিছানা থেকে নেমে শশীর দিকে যেতে গিয়েও সামনের দৃশ্য দেখে ভয়ে কাঠ হয়ে গেলাম। জানালার যে পাল্লাটা শশী খুলেছে সেখান দিয়ে দেখা যাচ্ছে বাইরের দৃশ্য। একটা অপার্থিব আবছা নীলচে আলোয় গোটা বাইরেটা ভরে উঠেছে। সেই আলোয় গা ভাসিয়ে দাঁড়িয়ে একটা কালো মূর্তি। সেই মূর্তি, হ্যাঁ সেই মূর্তি, যাকে আজ রাতেই আমি ডাস্টবিনের কাছে দেখেছি। এবার আরো বিভৎস, আরো ভয়ঙ্কর। ফাটার মতো জ্বলন্ত 2 চোখ, গলাটা অর্ধেক ছিঁড়ে কেউ যেন একদিকে ঝুলিয়ে দিয়েছে। মাথাটা বিভৎসভাবে ঘোরানো, চোখে মুখে ক্রোধের অভিব্যক্তি স্পষ্ট। কুচকুচে কালো কঙ্কালসার দেহধারী এই প্রেত রীতিমতো ভয়ে কাঁপিয়ে দিয়েছে 4 জন রক্ত মাংসের মানুষকে। একটা ঘ্যার ঘ্যারে গলায় সে বলে উঠল, বুলটি, বুলটি, ফিরে আয়, ফিরে আয় বুলটি, আমার বুলটিকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। গলার স্বরে রাগ স্পষ্ট। এ কোনো মানুষ তো হতেই পারে না। তবে কে তা জানি না, বোঝার মতো অবস্থাতেও তো কেউ নেই। একটা বিকট মরা পচা গন্ধে ভরে উঠেছে আশেপাশের বাতাস, আর সেই সাথে সেই মূর্তির অনবরত গলার আওয়াজ।
এদিকে ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে ব্রজ আর অজয়। আমার হাতে পায়ে যেন আর কোনো সার নেই। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই ধপ করে মাটিতে বসে থর থর করে কাঁপতে লাগলাম। চোখের সামনে এ দৃশ্য না দেখলে আমার বোধহয় বিশ্বাস হতো না। এ বাগান বাড়ি ভুতুড়ে, বাস্তবিকই ভুতুড়ে। শশী এবার চিৎকার করে উঠে সশব্দে জানালাটা বন্ধ করে দিল, আর সেই সাথে আরো দুবার দুম দুম ধাক্কার শব্দ কানে এলো। আমি এবার মুখ খুললাম। শশী, আর জানলা খুলিস না শশী, ফিরে আয়, ফিরে আয়। সেই আতঙ্কের রাত আমরা কি করে কাটিয়েছিলাম তা আমরাই জানি। সারা রাত সেই গরুর ডাক আর সেই ভুতুরে ডাক। কোথায় শহরের ইট কাঠ পাথরের অট্টালিকায় ঘেরা ব্যস্ত কোলাহলময় জীবন, আর কোথায় গ্রামের এই নির্জন বাগান বাড়িতে অলৌকিক প্রেতের মুখোমুখি হওয়া। ভোরের দিকটা বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতে দেখি সকাল হয়েছে। বিছানায় আমি একা শুয়ে। বাকিরা গেল কোথায়? সাথে সাথে কাল রাতের ঘটনার কথা মাথায় আসতেই চমকে উঠে এক লাফে বাইরে বেরিয়ে এলাম। বাড়ির বসার ঘরে জগাকে ঘিরে ধরেছে বাকি তিনজন। বুঝলাম কালকের রাতের বিষয় কথা হচ্ছে। জগা সব শুনে বলল, দাদা বাবুরা, ঈশ্বর আপনাদের উপর সহায় হয়েছেন গো। আপনাদের তিনি রক্ষা করেছেন। তুমি বলো তো, এখানে এসব কি হয়? কে বুলটি? কে ওই লোকটা? আর আর এই গরুর ডাকটাই বা শোনা যায় কেন? শশী এবার চেপে ধরল। জগা প্রথমটা একটু চুপ থেকে তারপর বলল, ও হলো নটবর কাকা, আর নটবর কাকার গরু বুলটি। কে নটবর? বেশ, তবে বলছি, কিন্তু আপনারা বলবেন না কিন্তু কাউকে। হ্যাঁ, নটবর কাকা এই গ্রামেরই এক হতভাগা চাষা ছিল। বেচারা গরিব ছিল বেচারা। আর যেখানে এই বাগান বাড়িটা, সেটা আসলে সেটা ছিল ওরই জমি। আর ওদিকে বৃন্দাবন, এই যে যে এসছিল আপনাদের কেয়ারটেকার, ও এই ডেকোরেটরেরই ধান্দা করতো। কলকাতার দিকে শুনেছি অনেক বড় বড় লোকের সাথে পরিচয় ছিল। তা একবার এক মারবাড়ি বাবু জমি কিনতে চাইলে গ্রামের দিকে, বৃন্দাবনকে বললে সে কথা। আর বৃন্দাবন যা ধান্দাবাজ, ও বুঝতে পেরে গেল যে এই কাজটাতে মোটা টাকার কমিশন আছে। তখন ওর চোখ পড়লো এই জায়গাটার ওপর। ব্যাস, তারপর যা হয়, বৃন্দাবন নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে নটবর কাকাকে ভয় দেখিয়ে শাসিয়ে জমিটা হাত করে ওই মারবাড়ি ব্যবসাদারের হাতে তুলে দিল। খুশি হয়ে উল্টে সে বৃন্দাবনকে জায়গাটার কেয়ারটেকারের দায়িত্ব দিয়ে দিল, আর ডেকোরেটরের কন্ট্রাক্টটাও দিয়ে দিল। নটবর কাকা চেয়েছিল, বুঝলেন, একটা মামলা টামলা লড়বে, কিন্তু ওই গ্রামের লোক একেবারে গরিব, তার উপর আর আর গোমুখ্য। তাই বৃন্দাবনের পার্টির পয়সার সামনে টিকতে পারলো না গো। নটবর কাকার সংসারে ওই ওই একটা গরু ছিল বুলটি, আর কেউ ছিল না। তার বউ কবে মরে ভূত হয়ে গিয়েছে। বেচারা গরুটা সারাদিনই মাঠে চড়ে বেড়াতো আগে, আর এইসবের পর আর অত ভালো ঘাস খাওয়ার জায়গা পেত না। এদিক ওদিক ঘুরে বেরিয়ে যা পারতো তাই মুখে পুড়তো। শেষটায় একেবারে চেহারাটা ভেঙে গিয়েছিল কঙ্কালের মতো। মায়া লাগতো গো বড্ড। এবার বলি বছর দুয়েক আগের কথা। তখন এই বাড়ি হয়ে গিয়েছে, রমরমিয়ে ব্যবসা চলছে, চুটিয়ে ব্যবসা চলছে। ওইদিকের ওই নতুন ওইদিকে ওই রেল লাইনটাও তৈরি হয়ে গিয়েছে। তো একদিন ওই বুলটি ঘুরতে ঘুরতে এসে গেটটা খোলা পেয়ে বাগানে ঢুকে সব গাছ নষ্ট করলে। একে ওই গাছ নষ্ট, তার ওপর আবার নটবরের গরু। খুন চড়ে গেল বৃন্দাবনের মাথায়। তার চেলা চামুন্ডাগুলো পিটিয়ে খুন করলো গো। অমন সুন্দর গরুটাকে পিটিয়ে মেরে ফেললে একেবারে।
আর এরপরেই সব শেষ। নটবর কাকার তার স্বাদের গরুর এই পরিণতি দেখে মাথা খারাপ হয়ে গেল একেবারে। এখানে ওখানে বনে বাজারে গরুটাকে পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলো। আর একদিন একদিন ওই ওই নতুন রেল লাইনের ওপর ওর গলা কাটা শরীরটা পাওয়া গেল। হ্যাঁ, সবাই বলল হয়তো ট্রেনে কাটা পড়েছে, কিন্তু কিন্তু দাদাবাবুরা, আমি জানি এ কাজ নিশ্চয়ই ওই বৃন্দাবনে ওদের দলের লোককে দিয়ে করিয়েছিল। নটবর কাকে গলার নন্ডি কেটে খুন করে লাইনে ফেলে দিয়েছিল। ও মানুষ ভালো নয় দাদাবাবু, মানুষ ভালো নয়, একেবারে টাকার পিশাচ। তারপর থেকে নটবর কাকার আত্মা এখানে ঘুরে বেড়ায়, ওর গরুটাও বুলটি। ওদের মুক্তি হয়নি গো দাদাবাবু, মুক্তি হয়নি। কাঁধের গামছাটার খুঁট দিয়ে এই ঠান্ডার মধ্যেও ঘাম মুছতে মুছতে জগা বলল, এই ঘটনা সবাই জানে না, কেবল আপনাদেরকে বললাম। আমি তো এখানে থাকি, ভাবে আমি অত বুঝি না, বোকার মতো। আমি সব বুঝি, হ্যাঁ। কিন্তু কি করব, চুপ করেই থাকতে হয়। এর বিরুদ্ধে মুখ খুললে আমারও ওই একই দশা হবে। মা বাবা না খেতে পেয়ে মরে যাবে গো। আমরা চারজন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। জগতে আজও কত কিছুই না ঘটে, বিচার বুদ্ধি দিয়ে সব কিছুর ব্যাখ্যা পাওয়া যায় না, কখনোই না। এমন সময় বাইরে ইঞ্জিন ভ্যানের শব্দ শোনা গেল। মনে হয় বৃন্দাবন রায় এসেছেন নিজের হিসেব কড়ায় গণ্ডায় বুঝে নিতে। শেষ হলো আমাদের আজকের পর্ব। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনাদের নাম এবং কোথা থেকে কমেন্ট করছেন সেটা কমেন্টের শুরুতে মেনশন করে দিলে খুব সুবিধা হয়। জয় 3269 বলছে, মে গড ব্লেস 221 বি হ্যারিসন রোড। মে গড ব্লেস সুমিতেন্দ্র, প্রত্যয় অ্যান্ড দি এন্টায়ার টিম অফ রাইটার্স, মিস্টার সায়ন রুদ্র। আই উড লাভ টু সি অল অফ ইউ সামডে। আমাদেরও খুব ইচ্ছা সবার সাথে একবার দেখা করার। দারুণ লাগলো গল্পটা, খুব ভালো গল্প। ইউ পিপল, ইউর টিম অ্যান্ড ইউর চ্যানেল আর রিয়েলি অ্যামেজিং। মে গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ এত ভ্যালুয়েবল একটা কমেন্ট করার জন্য। কিন্তু আপনার নামটা, আপনার কোথা থেকে কমেন্ট করছেন, এগুলো যদি পেতাম আরও ভালো লাগতো। XCAXB1 একটা সুপার থ্যাঙ্কস পাঠিয়েছেন। আপনারাও যদি চান আমাদেরকে ওয়ান টাইম হেল্প করতে, তাহলে দেখবেন লাইক, ডিসলাইক, শেয়ার এই বাটনগুলোর পাশে একটা হার্ট সিম্বল আছে, থ্যাঙ্কস। ওখানে ক্লিক করে আমাদের ওয়ান টাইম হেল্প করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা আর লোকেশনটা, আপনার আইডেন্টিটিটা পেলে খুব ভালো লাগতো। কিন্তু রাজু প্রামাণিক কমেন্ট করছে, আমরা বিজয়ওয়াড়া থেকে তোমাদের গল্প শুনি, খুব ভালো লাগে। আমরা সোনার কাজ করতে করতে শুনি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকেই দেখছিলাম কমেন্ট করছে যে সোনার কাজ, রূপোর কাজ, কেউ জরির কাজ, ঠাকুরের কাপড়ের কাজ বিভিন্ন জায়গা থেকে করেন। আচ্ছা, এই কাজগুলো আমাদের এখানেও তো হয়। আমি মানে নোটিস করছি অনেক বাঙালিরা বাইরে গিয়ে এই কাজগুলো করছে। তো এটা আপনাদের থেকে জানতে চাইলাম। পল্লবী সর্দার বলছে, আমি একজন আর্মি অফিসারের বউ, বরের কাজের সূত্রে দিল্লিতে থাকি। সকাল সকাল বর বেরিয়ে যায় দেশের সেবায় এবং আমিও আমার বরের সেবায় নিয়োজিত থাকি। ওয়ান্ডারফুল। তারপর পুরো টাইমটাই একলা রুমে কাটাতে হয়। ফৌজিদের লাইফস্টাইলটাই এরকম। তাই আমার এই একাকিত্বর সময় আমি তোমাদের সব গল্পগুলো শুনি আর মন ভালো হয়ে যায়। কখনো নিজেকে একা মনে হয় না। আর যদি কখনো বর লেট করে বাড়ি ফেরে, তাহলে রাগও করি না, কারণ তোমাদের গল্প শুনে আমার মন ভালো থাকে সবসময়। বাহ, এইটা কিন্তু মারাত্মক একটা জিনিস বলেছেন দিদি। মানে আজকালকার দিনে এই টাইম না দেওয়া, এই নিয়ে যা ঝামেলা সবার মধ্যে, সেই জায়গায় আমরা যে এতটা সুন্দর একটা থেরাপিউটিক কাজ করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার মতোও যেন সবাই এরকম গল্প শোনে, নিজেদেরকে এনগেজড রাখলেই আর এই ছোট ছোট বিষয় ঝামেলাগুলো যেন সবার বাড়িতেই কম হয়, সেটাই চাই। এমনকি রাতে নাইট ডিউটিতে যখন বর চলে যায়, তখন আমি এই গল্পগুলো শুনি। অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এইটা শেয়ার করে দেওয়ার জন্য। আপনার হাজব্যান্ড আমাদের দেশের ডিউটিতে অলওয়েজ নিয়োজিত। বিগ স্যালুট টু হিম। সুনীল শ 986 বলছে, তালদিঘি চাই কোথায়? তালদিঘির ফটিকের চায়ের দোকানের আড্ডা জমিয়ে শুরু হোক। অনেক দিন হলো একটা গল্প তালদিঘির চাই। তালদিঘি আসবে, আমরা প্রিপেয়ার করছি।
গল্পগুলো একটু সাজিয়ে নিয়ে আর একটু ভালো করে এপিসোডটা প্রিপেয়ার করে নিয়ে আসছি। যারা এখনও তালদিঘির সব গল্পগুলো শোনোনি তারা আমাদের ভিডিওতে গিয়ে তা আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে চেক করতেই পারো। আর আমাদের হোয়াটসঅ্যাপেও দুটো গ্রুপ আছে, দুটো চ্যানেল আছে, সেখানে ফলো করলে, তালদিঘির চ্যানেলটাতে ফলো করলে সব তালদিঘির এপিসোডস পর একদম নাম্বার 1 থেকে এখন অবধি যা হয়েছে পেয়ে যাবে। বলছি মাস্টারকে আসতে, মাস্টার আসছেই না। মৈত্রী বিশ্বাস 456 বলছে আমি অলওয়েজ ম্যাথ করি আর গল্প শুনি। লাভ ফ্রম বাংলাদেশ, ক্যারি অন। লাভ ফ্রম ইন্ডিয়া, এপার বাংলা ওপার বাংলা, আফটার অল আমরা সবাই বাঙালি। আমিও কিন্তু ছোটোবেলায় অ্যাকচুয়ালি ম্যাথ করতে করতে অডিও স্টোরি শুনতাম। লাবণী মণ্ডল 7958 আমার কিছুক্ষণ আগে এসএসসি জিডি এক্সাম শেষ হলো, এখন ট্রেনে উঠে কানে হেডফোন গুঁজে আপনাদের গল্প চালিয়ে শুনতে শুনতে 1 ঘন্টার যাত্রা শুরু করলাম। লাভ ফ্রম কৃষ্ণনগর। হোপ আপনার পরীক্ষাটা ভালো হয়েছে। জিডি এক্সামের এটা বোধহয় প্রিলিমস ছিল নাকি? তা যাই হোক, আশা করি আপনার পরীক্ষাটা খুব ভালো হয়েছে। আপনি তার মানে প্রিপারেশন নিচ্ছেন। অল দ্য বেস্ট। খুব ভালো করে যেন আপনার পরের পরীক্ষাগুলোও হয় আর আপনি যেন এই পরীক্ষাটা ক্র্যাক করে ফেলেন। অল দ্য বেস্ট ফ্রম 221 বি হ্যারিসন রোড, ক্যারি অন। সিফাত হায়দার 4456 Sir, I am from Bangladesh. I am a big fan of you all, sir. I don't sleep at night if I don't listen to your story, but I like the story of Taldighi very much. Taldighi is not coming for a long time. Taldighi, when will it come? Taldighi will be back very soon, most probably by the end of this month. So kindly listen to all the stories of our playlist, Taldighi. You can follow us on our WhatsApp channels as well. আর আপনি আমাদেরকে স্যার বলাটা বন্ধ করুন স্যার, প্লিজ। হ্যাঁ, ভালো থাকবেন। আবার কখনো পরে দেখা হবে, মানে কথা হবে কমেন্টের মাধ্যমে। তৌসিফ চৌধুরী 7309 বলছে গল্প পাঠাতে চাই, প্লিজ রিপ্লাই দিন। আচ্ছা, আপনি যদি গল্প পাঠাতে চান তাহলে আমাদেরকে মেল করতে হবে 221bpublic@gmail.com আমাদের টিম সেই গল্পটা যদি সিলেক্ট করে আপনাকে জানানো হবে এবং ফার্দার প্রসেসিংস আমরা তারপরে ডিসকাস করে নেব। থ্যাংক ইউ সো মাচ। দি KD03 রাইডার 8 কমেন্ট করছে, দাদা আমি কাকদ্বীপ থেকে বলছি, আজ 10 মাস হতে যায় আপনাদের গল্প শুনি। এই ইউজার আমাদেরকে একটা ছোট্ট মিস্টেক পয়েন্ট আউট করে দিয়েছে, যদিও শোনা হয়নি, আমরা একবার চেক করবো আগের গল্পে। তো যাই হোক দাদা, কিছু মনে করবেন না, একদমই মনে করছি না, আপনারাই তো আমাদেরকে হেল্প করবেন। মাঝে মধ্যে একটা দুটো স্লিপ আপস হয়ে যায়। হ্যাঁ, আপনাদের গল্প বলার স্টাইল, মিউজিক সব জাস্ট পারফেক্ট। অন্য ইউটিউবারদের খারাপ বলবো না, বাট আপনাদের গল্পগুলো শোনার পর অন্যদেরটা শুনতে আর ভালো লাগে না। দেখুন, অন্যদেরকে ক্রিটিসাইজ করার কোনো দরকার নেই। আপনারা আমাদের গল্প শুনে যদি মজা পান সেটাই কমেন্ট করে জানান, আমাদের ভুল থাকলে সেটাও পয়েন্ট আউট করে দিন। সোনিয়া পলি 9368 বলছে, আই লাভ 221 বি হ্যারিসন রোড ইজ দ্য বেস্ট গল্প। থ্যাংক ইউ সো মাচ। যদি আমাদের তালদিঘি সিরিজটা না শুনে থাকেন অবশ্যই কিন্তু শুনবেন। পরের কমেন্টে চলে যাচ্ছি। হ্যালো, আই এম আশা হোসেন ফ্রম ঢাকা, বাংলাদেশ। আমি অনার্সের প্রথম বর্ষের ছাত্রী। প্রতিদিন বিকেলে এবং রাতে ঘুমানোর আগে আপনাদের গল্প না শুনলে দিনটা কেমন অপূর্ণ থেকে যায়, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কমেন্ট করুন, আর আমি বারবার বলছি, এরকম যেরকম আশা কমেন্ট করেছে, এরকম প্রত্যেকটা কমেন্টে আপনারা প্রথমে নিজেদের নাম এবং কোথা থেকে কমেন্ট করছেন নিজেদের ব্যাপারেও বলতে পারেন, সেগুলো বলুন আমাদেরকে। ওয়েলকাম 9148 কমেন্ট করছে, হাই আমি নিউটন, আমি চাকদা শ্রীরামপুর থেকে বলছি। আই অ্যাম আ বিরিয়ানি মেকার, বাট তোমাদের গল্প শুনতে শুনতেই আমার বিরিয়ানির কাজ করা হয়। এই সাবাস, ফ্যান্টাস্টিক। আমি কিন্তু খুব বিরিয়ানি খেতে ভালোবাসি। আমি মনে করি তোমাদের গল্পগুলো যদি না শুনে কাজ করি তবে আমার বিরিয়ানির টেস্ট যথেষ্ট আসবে না। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমাদের গল্প আপনার বিরিয়ানির একটা ইনগ্রিডিয়েন্ট হয়ে যাচ্ছে, কিন্তু একটা মূল উপাদান হয়ে যাচ্ছে। King_Jeet 4792 বলছে, আমি NEET অ্যাসপিরেন্ট। রাতে ফিজিক্স আর 220 গল্প জাস্ট জমে যায়। ফিজিক্সের প্রবলেম এমনি সলভ হয়ে যায়, মনে হয় সারাদিন গল্প শুনি আর ফিজিক্স করি। আগে ভালো লাগতো না ফিজিক্স করতে, বাট গল্প শোনার পর সত্যি ফিজিক্সের মজা পাচ্ছি। থ্যাংক ইউ টিম 221 বি হ্যারিসন রোড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং অ্যান্ড শেয়ারিং ইউর স্টোরি। উই উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। তোমার পরীক্ষা সামনে যেন খুব ভালো হয়। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ইউজার XC1MO1JK9L বা 1 কিছু একটা হবে। দাদা আমি মশলন্দপুরের একটা ছোট্ট গ্রাম থেকে বলছি। আপনাদের গলার কণ্ঠ এক অদ্ভুত জাদু আছে। থ্যাংক ইউ সো মাচ। প্রতিদিন অপেক্ষায় থাকি কখন রাত 10টা বাজবে, কারণ সারাদিন অনেক রকম ব্যস্ততার মধ্যে থাকি। রাতে আপনাদের গল্প শোনা শুরু করলে
কোনো রকম টেনশন আর থাকে না, মন খুব ভালো হয়ে যায়। শুধু আমি একা নয়, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ আপনাদের গল্পগুলো শুনতে পছন্দ করেন। আপনারা সবাই মিলে একটা ভিডিও বানান না, যে আমাদের গল্প শুনছেন, শেয়ার করছেন। সেই ভিডিওটা আমরা একটা শর্টসে পোস্ট করব, ভার্টিক্যাল ফরম্যাটে বানাবেন, পোর্ট্রেট মোডে। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। আপনাদের গ্রামের নামটা কিন্তু বললেন না, থাকলে সেটাও আমরা মেনশন করে দিতাম। বর্ষা 27228 কমেন্ট করছে, 3টে ইমোজি। খুব রেগে যাচ্ছি দাদা, আমার কমেন্টটাও পড়ো। কতবার কমেন্ট করলাম, যাই হোক, তোমার হাসিটা খুব মিষ্টি। সরি, আমি নিজেই এইটা পড়তে গিয়ে হেসে ফেলছিলাম। একেবারে জয়নগরের মোয়ার মতো। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আর গল্প শুনতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। তুমি নিজের নামটা, তোমার কোথা থেকে কমেন্ট করছো, এগুলো একটু মেনশন করতে পারতে, তাহলে তোমার স্টোরিটা আমরা আরও সুন্দর করে শেয়ার করতে পারতাম। কমেন্ট করতে থাকো। দেখো, সবার কমেন্ট তো একবারে পড়া যায় না, মানে কি করে পড়বো? এখন যদি কমেন্ট পড়তে চাই, গল্পের থেকে এটাই লম্বা হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। ঠিক আছে। সাদিয়া শ্রাবণী 374 বলছে, ফার্স্ট কমেন্ট, আপনি কোনোদিনও আমার কমেন্ট পড়েন না। আপনি আরও ডিটেলসে বলুন, আপনি কি করেন, কোথায় থাকেন, আপনার নাম কি, আপনি কীরকমভাবে আমাদের গল্পগুলো এনজয় করেন। নিশ্চয়ই পড়বো, চেষ্টা করব, কথা দিতে পারছি না, নিশ্চয়ই পড়ব। বিং সাথী মণ্ডল সরকার 4106 বলছে, হালকা বৃষ্টি, সাথে কারেন্ট নেই, আর সাথে ভূতের গল্প জমে গেছে। জাস্ট আমারও কিন্তু ভূতের গল্প শোনার এটা একটা একদম পারফেক্ট সেটিং, আপনি হাইলাইট করে দিলেন। তন্ময় সামন্ত 9715 বলছে, আমি একজন ফটোগ্রাফার, আর এডিটিংয়ের সময় আপনাদের গল্পের থেকে বেস্ট কিছু হয় না কনসেন্ট্রেশনের জন্য। আগে খুব গান শুনতাম, কিন্তু এখন সেই জায়গাটা আপনাদের গল্প রিপ্লেস করে দিয়েছে। প্লিজ এরকম গল্প সব সময় আমাদের কাছে পৌঁছাতে থাকবেন। নিশ্চয়ই উইল ট্রাই আওয়ার বেস্ট। আর আপনারা এত সুন্দর করে যে আমাদের সাথে শেয়ার করেন, আমরাও মাঝে মধ্যে শেয়ার করি চারিদিকে, এই যে আড্ডা মারি একটু বসে, হ্যাঁ এটাও তো একটা গল্প, এটাও তো গল্পই। আড্ডা মারাটাও তো বলে না, এর গল্প করতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা আমাদের তালদিঘির এবং 221 বি হ্যারিসন রোডের দুটো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, ডেফিনেটলি ফলো করবেন। আর যারা যারা এখনও তালদিঘি শোনেননি, শুনে ফেলুন, খুব তাড়াতাড়ি পরের এপিসোড আসছে। আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে।